দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। জীবন বিজ্ঞান মডেল প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। এরপরে আমরা চলে যাব, দেখো সরাসরি যে প্রশ্নটি আমরা আজকে সমাধান করব সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র। হ্যাঁ, এটা ক্লাস 10, ফুল মার্কস 40, সেকেন্ড ইউনিট টেস্ট এভালুয়েশন এক্সাম 2026, সাবজেক্ট লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান। এখানে বেশ কয়েকটি বিভাগ আছে, বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ এবং বিভাগ ঘ, এরকম 4টি বিভাগ। যেমন 1 নম্বরের বিভাগে 9টি এমসিকিউ প্রশ্ন আছে, 2 নম্বর বিভাগে 6টি 1 নম্বরের প্রশ্ন আছে, 3 নম্বর যদি বিভাগ বলি গ, তাতে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 10 মার্ক, এবং ঘ বিভাগে টোটাল 3টি প্রশ্ন অথবা সহ টোটাল 6টি, এর মধ্যে 3টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, টোটাল 15 মার্ক। এই ছিল তোমার টোটাল যে প্রশ্ন তার বিশ্লেষণ। এবারে আমরা সরাসরি প্রতিটা প্রশ্ন বিশ্লেষণ করে উত্তর দেব। তবে যারা কম পড়তে চাও তারা শুধু উত্তরগুলি দেখবে, বিশ্লেষণ না দেখলেও হবে। কিন্তু যারা অনেক কিছু জানতে চাও এবং বিশেষ করে দীর্ঘদিন মনে রাখার কৌশলটা কী কারণে এটা হলো, সেই কারণগুলিও আমি বিশ্লেষণ করে দেখিয়েছি, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। যাই হোক, আমরা সরাসরি 1 নম্বরের প্রশ্ন আবার ভালো করে দেখব। এখানে টোটাল 1 থেকে শুরু করে টোটাল 9 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। তো আমি সরাসরি 1 নম্বরের প্রশ্ন যদি বলে, গমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব সেটি হলো কি, সেটি উত্তর হলো হাইড্রা। কিন্তু কেন, আমরা বিস্তারিত ব্যাখ্যা যারা দেখা গেছে অল্প পড়বা তাদের ব্যাখ্যাটা দরকার নাই, কিন্তু যারা খুব ক্লিয়ারলি বুঝতে চাও তারা কিন্তু এই ব্যাখ্যাটাও পড়বে। কদবগমের হলো এক ধরনের অজৈন জনন, মাতৃদেহের গায়ে একটি কোরক সৃষ্টি হয় যা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে নতুন জীব গঠন করে। হাইড্রা এবং ইস্ট এই ধরনের জনন দেখা যায়। অন্যান্য বিকল্প কেন ভুল? স্পাইরোগাইরা খণ্ডীভবনের মাধ্যমে জনন করে, প্লাজমোডিয়াম বহু বিভাজনের মাধ্যমে জনন করে এবং প্ল্যানেরিয়া পুনর্জন্ম এর মাধ্যমে জনন করে। এগুলি আমাদের এই ইনফরমেশনগুলি জানা থাকলে ভিন্ন কোনো প্রশ্ন আসলেও কিন্তু তোমরা উত্তর দিতে পারবে। ডিএনএর গঠন বদলে ঘটাকে বলা হয়। তাই ডিএনএর গঠনে বদল ঘটাকে বলা হয় কি বলা হয়? এটা বলা হয় পরিব্যক্তি। এটা গ নম্বর। কেন? ডিএনএ নিউক্লাইডের কমে স্থায়ী পরিবর্তনকে পরিব্যক্তি বলে। এটি নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করতে পারে এবং বিবর্তনের অন্যতম প্রধান উপাদান। অন্যান্য বিকল্প কেন বলে? অভিভুক্তি হচ্ছে জিনের প্রকাশ, অভিযোজন হচ্ছে পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো, এবং বংশগতি হচ্ছে বৈশিষ্ট্যের উত্তরাধিকারী। এরপরের প্রশ্ন 3 নম্বর, উটের লোহিত রক্তকণিকা মূলত কি ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন? কারণ স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকা সাধারণত নিউক্লিয়াসবিহীন। উটের আরবিসি ডিম্বাকার, যা জলশূন্য অবস্থায়ও সহজে রক্ত প্রবাহ বজায় রাখতে সাহায্য করে। আরবিসি মানে রেড ব্লাড সেল। অন্যান্য বিকল্প কেন ভুল? অন্যান্য বিকল্প সে এটা নিউক্লিয়াস থাকে না, উটের আরবিসি গোলাকার নয় এবং নিউক্লিয়াস যুক্ত নয়। পরের প্রশ্ন হচ্ছে, অজৈব থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন মিলার এবং উরে। 1953 সালে মিলার ও উরে পরীক্ষাগারে আদিম পৃথিবীর পরিবেশ সৃষ্টি করে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন ও জলীয় বাষ্প থেকে অ্যামোনিয়া অ্যাসিড তৈরি করেন। এটি রাসায়নিক বিবর্তনের পরীক্ষামূলক প্রমাণ। অন্যান্য বিকল্প কেন ভুল? হ্যালডেন তত্ত্ব দেন, পরীক্ষা নয়। সিডনি ফক্স পোর্টিনয়েড তৈরি করেন এবং ওপারিন রাসায়নিক বিবর্তনের তত্ত্ব দেন। এরপরের প্রশ্ন হচ্ছে, থ্যালেসেমিয়া রোগীর দেহে যে ধাতু জমা হয় সেটি হলো, আমরা যদি উত্তর দেখি, লোহা। কারণ থ্যালেসেমিয়া রোগীদের বারবার রক্ত দিতে হয়, ফলে শরীরে অতিরিক্ত লোহা জমে যায় যা হৃৎপিণ্ড, যকৃৎ, অন্যান্য অঙ্গের ক্ষতি করতে পারে। অন্যান্য বিকল্প কেন ভুল? তামা, সিস এবং ক্যালসিয়াম জমা হয় থ্যালেসেমিয়ার বৈশিষ্ট্য নয়। পরের প্রশ্ন, বাদুড়ের ডানা আর তিমির ফ্লিপার যার উদাহরণ নির্দেশ করে সেটি হলো, সঠিক উত্তর, সমসমস্ত অঙ্গ। বাদুড়ের ডানা এবং তিমির ফ্লিপার উৎপত্তি একই, সামনের অঙ্গ, কিন্তু কাজ ভিন্ন, তাই এগুলো সমসমস্ত অঙ্গ, হোমোজেনিয়াস। অন্যান্য বিকল্প নিষ্ক্রিয় অঙ্গ, কাজ হারানো অঙ্গ, সমবেত সদৃশ অঙ্গ, উৎপত্তি ভিন্ন, কাজ একই। এরপরের প্রশ্ন 1.7, হিমোফিলিয়া আক্রান্ত পিতা ও স্বাভাবিক মাতার ক্ষেত্রে পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা হলো 50%, কারণ প্রতিটি গর্ভধারণে ছেলে বা মেয়ে হওয়ার সম্ভাবনা সমান। তাই আক্রান্ত পিতা ও স্বাভাবিক মায়ের ক্ষেত্রে পুত্র ও সন্তান হওয়ার সম্ভাবনা 50%। এরপরের প্রশ্ন 1.8, খর্ব ধাবকের মাধ্যমে বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি হলো আমরা কচুরিপানা বলতে পারি। কচুরিপানা খর্বধারক মানে অফসেটের মাধ্যমে অঙ্গজ বা বংশবিস্তার করে। এটি জলজ উদ্ভিদ এবং খুব
খুব দ্রুত বংশবিস্তার লাভ করে। অন্যান্য বিকল্প মিষ্টি আলু, মূলের মাধ্যমে, আদা, রাইজোম এর মাধ্যমে এবং পাথরকুচি পাতা পুরি দ্বারা। এরপরের প্রশ্ন 1-9, মানব বিকাশের যে দশায় হরমোনের প্রভাবে গৌণজন লক্ষণ প্রকাশিত হয় সেটি হলো বয়ঃসন্ধি। বয়ঃসন্ধিকালে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের প্রভাবে গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশ পায়, যেমন দাড়ি, গোঁফ, কণ্ঠস্বরের পরিবর্তন, স্তনের বিকাশ ইত্যাদি। অন্যান্য বিকল্প কেন ভুল? শৈশব গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশ পায় না, পরিণতি বৈশিষ্ট্য আগেই প্রকাশিত হয়, বার্ধক্য হরমোনের কার্যক্ষমতা কমে যায়। পরের প্রশ্ন 2-1 থেকে 2-7 পর্যন্ত যদি বলে, উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটি গ্রাফটিংয়ের জন্য নির্বাচিত করা হয় সেটি হলো ড্যাশ। এটা হলো সায়ন, কারণ গ্রাফটিং হলো একটি কৃত্রিম অঙ্গজজনন পদ্ধতি যেখানে দুটি ভিন্ন উদ্ভিদের অংশকে যুক্ত করে একটি নতুন উদ্ভিদ তৈরি করা হয়। যে উদ্ভিদের উন্নত গুণসম্পন্ন ডাল বা শাখা নেওয়া হয় তাকে সায়ন বলে। আমাদের উত্তর কিন্তু সায়ন বললেই হবে, কিন্তু তোমাদের ডিটেলস যে উদ্ভিদের মূল সহ নিচের অংশ ব্যবহার করা হয় তাকে স্টক বলে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন কি বলছে? ক্রোমোজোম অবস্থিত দেখি বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের ক্রোমোজোমে অবস্থিত ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত। এটা উত্তর হবে এক্স ক্রোমোজোমে। বর্ণান্ধতা একটি এক্স লিঙ্ক প্রচ্ছন্ন বংশগত রোগ। এই রোগের জিন এক্স ক্রোমোজোমে থাকে। পুরুষের এক্স হয় একটি মাত্র এক্স ক্রোমোজোমে থাকায় তার সহজে আক্রান্ত হয়। নারীরা এক্স ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকায় রোগ প্রকাশের জন্য উভয় এক্সের ত্রুটিপূর্ণ জিন থাকতে হয়। পরীক্ষার জন্য বর্ণান্ধতা হিমোফিলিয়া এক্স লিঙ্ক। এরপরের প্রশ্ন নিচের বাক্যটি সত্য কি মিথ্যা নিরূপণ। ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুলকা থাকে। এটা সত্য, কারণ ভ্রূণ অবস্থায় সমস্ত মেরুদণ্ডী প্রাণীর দেহ ফুলকা ছিদ্র দেখা যায়। মাছে এগুলি পরে কার্যকর ফুলকায় পরিণত হয়। মানুষসহ অন্যান্য স্তরের প্রাণীতে এগুলো পরে বিভিন্ন অংশে রূপান্তরিত হয়। এরপরের প্রশ্ন 2-4, নিচের বাক্যটি সত্য। মটর গাছ সাদা রঙের ফুল হলো প্রকট বৈশিষ্ট্য একটি উদাহরণ। এটা মিথ্যা, কারণ মেন্ডেলিপের পরীক্ষায় বেগুনি ফুল প্রকট বৈশিষ্ট্য, সাদা ফুল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ সাদা ফুল প্রকট নয় বরং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপরে 2-5 কী বলেছে? এই কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলকরণ। তবে এমিবার সাথে কার মিল? এমিবা হচ্ছে বিভাজন, অর্থাৎ এই এমিবার সাথে বিভাজন। তারপরে ক্যাকটাসের পাতায় কাঁটায় রূপান্তর, এটা হচ্ছে বাষ্পমোচন এবং প্রাকৃতিক নির্বাচনবাদ, এটা হচ্ছে তোমার ডারউইন। এভাবে তোমরা উত্তর দেবে। অ্যামিবা হচ্ছে বিভাজন, অ্যামিবা দ্বিবিভাজনের মাধ্যমে অজৈন জনন করে। ক্যাকটাসের পাতার কাঁটা রূপান্তরের ফলে বাষ্পমোচন কম হয় এবং জল সংরক্ষণ সম্ভব হয়। প্রাকৃতিক নির্বাচনবাদ এই মতবাদ চার্লস ডারউইন প্রদান করেন। এরপরের প্রশ্ন 2-6, নিচে সম্পর্কিত একটি শব্দ জুড়ি দেওয়া আছে। প্রথম জোড়াটি সম্পর্ক বুঝি, দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান উপযুক্ত। যৌন জনন গ্যামেট, অযৌন জনন হচ্ছে স্পোর। যৌন জননে গ্যামেট অংশগ্রহণ করে এবং অযৌন জননের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো স্পোর। অনেক উদ্ভিদ এবং ছত্রাক স্পোরের মাধ্যমে নতুন জীবন সৃষ্টি করে। 2-7, মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজমের সংখ্যা কত? 22টি। মানুষের দেহকোষে মোট 46টি ক্রোমোজোম থাকে, 44টি অটোজম, 2টি লিঙ্গ ক্রোমোজোম। শুক্রাণু হলো হ্যাপ্লয়েড এনকোষ এবং তাই এতে 22টি অটোজম, একটি লিঙ্গ ক্রোমোজোম এক্স অথবা ওয়াই। এরপরের প্রশ্ন বিভাগ 3-1 থেকে 3-8, 2 মার্কের প্রশ্ন। স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। স্বপরাগযোগ হলো একই ফুল বা একই গাছের এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণু স্থানান্তর। এর প্রধান সুবিধা হলো বিশুদ্ধ বংশধারা বজায় থাকে এবং পরাগরেণু অপচয় কম হয়। অসুবিধা হলো নতুন জিনগত বৈশিষ্ট্য সৃষ্টি হয় না, ফলে পরিবেশের পরিবর্তনের সঙ্গে অভিযোজন ক্ষমতা কমে যায় এবং উন্নত জাত সৃষ্টি কঠিন হয়। এই প্রশ্নগুলি বারবার পড়লেই কিন্তু তোমাদের মনে থাকবে। মেন্ডেলিপের এক সংকট জননের পরীক্ষায় ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কী ছিল? তাহলে মেন্ডেলিপ বিশুদ্ধ লম্বা মানে ক্যাপিটাল টিটি এবং বিশুদ্ধ বেটে স্মল টিটি মটর গাছে সংকরায়ন করেন। F1 জনুতে সব গাছেই লম্বা, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি হয়, এবং F2 জনিতে ফিনোটাইপের অনুপাত 3:1, অর্থাৎ 3টি লম্বা একটি বেটে, এবং জিনোটাইপের অনুপাত 1:2:1, অর্থাৎ টিটি ক্যাপিটাল টি স্মল টি এবং স্মল টি পাওয়া যায়। পরের প্রশ্ন 3-3, কাটিংয়ের মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদের সৃষ্টি করে? কাটিং একটি কৃত্রিম অঙ্গজজনন পদ্ধতি। এতে সুস্থ উদ্ভিদের কাণ্ড, শাখা ও মূলের একটি অংশ কেটে আর্দ্র উপযুক্ত মাটিতে রোপণ করা হয়। কিছুদিন পরে ওই অংশ অপ্রকৃত মূল এবং নতুন কুড়ি সৃষ্টি হয় এবং ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ নতুন উদ্ভিদ গঠিত হয়। গোলাপ, জব এবং আখ কাটিংয়ের মাধ্যমে বংশবিস্তার করে। এরপরের প্রশ্ন 3-4, মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব উল্লেখ করো। মাছের পটকা একটি বায়ুথলি থাকে যা মাছকে জলের বিভিন্ন স্তরে বেঁচে থাকতে সাহায্য করে। এটি মাছের দেহের আপেক্ষিক ঘনত্ব নিয়ন্ত্রণ করে, ফলে মাছ কম শক্তি ব্যয় করে সহজে সাঁতার কাটতে পারে, এবং কিছু মাছের ক্ষেত্রে পটকা শ্বাস প্রশ্বাস শব্দ উৎপাদনে সাহায্য করে। এরপর 3-5, মানুষের ক্ষেত্রে দৃশ্যমান প্রকরণের দুটি উদাহরণ।
দৃশ্যমান প্রকরণ হলো এমন বৈশিষ্ট্য যা সহজেই চোখে দেখা যায়। মানুষের ক্ষেত্রে উচ্চতার পার্থক্য, লম্বা বা খাটো বা ত্বকের রঙের পার্থক্য, ফর্সা বা শ্যামবর্ণ দৃশ্যমান প্রকরণের দুটি প্রধান উদাহরণ। এছাড়া চুলের প্রকৃত এবং চোখের রঙও দৃশ্যমান প্রকরণের অন্তর্ভুক্ত। এরপরের প্রশ্ন, দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটনার ফলে কত শতাংশ শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে? চিকার বোর্ডের সাহায্যে দেখাও। শঙ্করায়ন ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে যদি বলি টি এর সাথে টি এর সাথে স্মল টি, তারপরে টি এর সাথে স্মল টি এর সাথে স্মল টি এর সাথে স্মল টি, অর্থাৎ চেকার বোর্ডে দেখা যায় ক্যাপিটাল টি দুটো টি, টোটাল হচ্ছে 4টি শঙ্কর লম্বা, টি দুটো, মোট 4টি, অতএব 2/4 অর্থাৎ 50% শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যায়। এরপর পরের প্রশ্ন, অভিসারী এবং অপসারী অভিব্যক্তির পার্থক্য হলো। অভিসারী অভিব্যক্তি ভিন্ন পূর্বপুরুষ থেকে উৎপন্ন জীব একই পরিবেশে একই ধরনের বৈশিষ্ট্য অর্জন করে। একই পূর্বপুরুষ থেকে উৎপন্ন জীব ভিন্ন পরিবেশের ভিন্ন বৈশিষ্ট্য অর্জন করে। সদৃশ অঙ্গ সৃষ্টি হয়, সমসমস্ত অঙ্গ সৃষ্টি হয়। সদৃশ অঙ্গ আর এটা হচ্ছে সমসমস্ত অঙ্গ। এরপর 3 ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের ব্যবহার ও অপব্যবহারের সূত্রের মূল বক্তব্য কী? ল্যামার্কের মতে কোনো অঙ্গ দীর্ঘদিন ব্যবহার করলে সেটি কমে উন্নত, শক্তিশালী, সুগঠিত হয়। আবার কোনো অঙ্গ দীর্ঘদিন অপব্যবহার করলে সেটি ক্ষয়প্রাপ্ত হয়, নিষ্ক্রিয় হয়ে যায়। জীবদশায় অর্জিত বৈশিষ্ট্যের বংশধরের মধ্যে সঞ্চারিত হয় বলে তিনি মত প্রকাশ করেন, যদিও আধুনিক জেনেটিক্স এই মতকে সমর্থন করে না। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের 4 নম্বরে বেশ বড় প্রশ্ন, এই কারণে আমাদের উত্তরগুলো একটু ছোটো করে দেওয়া আছে, ছোট টাইপের আর কি, ছোট অক্ষরে। এবং মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কীভাবে হয়? উদাহরণ সাহায্যে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা করা, অর্থাৎ 2টি পার্ট। তাহলে মানুষের প্রতিটি বৈশিষ্ট্য বংশগত উপাদান জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। জিনগুলো ক্রোমোজোমে অবস্থিত। মানুষের দেহকোষে মোট 46টি ক্রোমোজোম, 23 জোড়া থাকে। এর মধ্যে 22 জোড়া অটোজোম, 1 জোড়া লিঙ্গ ক্রোমোজোম। এই লিঙ্গ ক্রোমোজোম সন্তানের লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের ক্রোমোজোম ব্যক্তি, পুরুষ 44+XY, নারী 44+X, দুটো এক্স। মাতার গ্যামেট হচ্ছে এক্স, পিতার গ্যামেট হচ্ছে XX, এবং তোমার পিতা হচ্ছে XY। তাহলে অর্থাৎ পুরুষ 44টি অটোজোম প্লাস XY, নারী 44টি অটোজোম প্লাস XX। গ্যামেট গঠন, মিওসিস বিভাজনের মাধ্যমে গ্যামেট সৃষ্টি হয়। নারীর ক্ষেত্রে সমস্ত ডিম্বাণুতে 22+X, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে 2 ধরনের শুক্রাণু তৈরি হয়, 22+X এবং 22+, অর্থাৎ পুরুষ 2 ধরনের গ্যামেট উৎপন্ন করে। নিষেক, যখন X-যুক্ত শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় X+X কন্যা সন্তান, যখন Y-যুক্ত শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তখন Y+X XY পুত্র সন্তান। তার পুনেট স্কোয়ার চিকারবোর্ড, মাতার X গ্যামেট এবং পিতার X গ্যামেট, XX করলে এটা বা ওয়াই, পিতার Y তখন XY। তো ফলাফল যদি দেখি, কন্যা 50%, পুত্র 50%, ফিনোটাইপ অনুপাত 1:1। সিদ্ধান্ত, অতএব মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণ পিতার শুক্রাণুর X অথবা Y ক্রোমোজোমের উপর নির্ভর করে, তাই সন্তানের ছেলে বা মেয়ে হওয়ার জন্য মাকে দায়ী করা বৈজ্ঞানিকভাবে ভুল। পরের প্রশ্ন হচ্ছে প্রকট বৈশিষ্ট্যের সংজ্ঞা, অর্থাৎ এই একটা প্রশ্নেই 2টো পার্ট। দ্বিতীয় পার্ট, যে বৈশিষ্ট্য বিশুদ্ধ এবং শঙ্কর উভয় অবস্থায় প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য। এটি প্রকট জিন থাকলে বৈশিষ্ট্য প্রকাশিত বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। F1 জনুতে সর্বদা প্রকাশিত হয়। উদাহরণ হচ্ছে মটর গাছ লম্বা, টি লম্বা, ক্যাপিটাল টি স্মল টি লম্বা। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য কেবলমাত্র বিশুদ্ধ অবস্থায় প্রকাশিত হয় তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে, শঙ্কর অবস্থায় প্রকাশিত হয় না, ছোট হাতের অক্ষরে প্রকাশ করা হয়। F2 জনুতে পুনরায় প্রকাশিত। উদাহরণ মটর গাছ, বেটে, অর্থাৎ স্মল টি দুটো। মেন্ডেলেভ এক শঙ্কর জননের উদাহরণ হচ্ছে লম্বা টি, বেটে টি, গ্যামেট টি, সব গাছ। এরকম করে তোমরা চেকার বোর্ড এখানে স্মল টি দিয়ে এরকম করে যত রকম তৈরি করা যায়, যেমন টি দুটোই টি, তারপরে একটা স্মল টি, এরকম করে জিনোটাইপ 1, তারপরে টি 2 এবং স্মল টি 1, অনুপাত 1:2:1, ফিনোটাইপ লম্বা, বেটে এবং অনুপাত। এরপরের প্রশ্ন, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের পার্থক্য। প্রকট বৈশিষ্ট্য শঙ্কর অবস্থায় প্রকাশিত হয়, বড় হাতের অক্ষর টি দ্বারা প্রকাশ করা। শঙ্কর অবস্থায় প্রকাশিত হয় না, ছোট হাতের অক্ষর স্মল টি দ্বারা প্রকাশিত হয়। F1 জনুতে দেখা যায়, F2 জনুতে দেখা যায়। একটু প্রকট জিন থাকলেও প্রকাশিত হয়, উদাহরণ লম্বা গাছ। 2টি প্রচ্ছন্ন জিন থাকলে প্রকাশিত হয়, উদাহরণ বেটে গাছ। উপসংহার, মানুষের
পুরুষের ক্ষেত্রে এক্স অথবা XY লিঙ্গ নির্ধারণ পদ্ধতি অনুষ্ঠিত হয়। পুরুষের উৎপন্ন এক্স বা ওয়াই যুক্ত শুক্রাণুর সঙ্গে নারীর এক্স যুক্ত ডিম্বাণুর মিলনের ফলে যথাক্রমে কন্যা XX বা পুত্র XY সন্তানের জন্ম হয়। অপরদিকে মেন্ডেল পরীক্ষায় প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে বংশগত মৌলিক নিয়ম প্রতিষ্ঠিত হয়েছে। প্রকট বৈশিষ্ট্য সংকর অবস্থাতে প্রকাশিত হলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবল বিশুদ্ধ অবস্থায় প্রকাশিত হয়। আমাদের এক এক করে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এরপরে আমরা চলে যাব অথবা প্রশ্নে বিশুদ্ধ কালো লোম ও অমসৃণ আর বিশিষ্ট গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা লোম বিবি এবং মসৃণ লোম স্মল আর বিশিষ্ট গিনিপিগের সংকরণ করে F2 জনিতে কত ধরনের জিনোটাইপ পাওয়া যায় সে কার্বোর্ডের সাহায্যে দেখো। তাহলে এটি মেন্ডেলের দ্বিসংকরের উদাহরণ। এখানে দুটি বৈশিষ্ট্য একসঙ্গে বিবেচনা করা হয়েছে। লোমের রং, লোমের প্রকৃতি। মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ পথ অনুযায়ী দুটি বৈশিষ্ট্যের জিন পরস্পর স্বাধীনভাবে বংশধরের মধ্যে সঞ্চারিত হয়। প্রদত্ত কালো লোম হচ্ছে প্রকট এবং সাদা লোম হচ্ছে প্রচ্ছন্ন। এরপরে অমসৃণ লোম আর এবং মসৃণ লোম স্মল আর। তা পি জেনারেশন BBRR ইন্টু BBRR, তাহলে কত রকম হতে পারে? গ্যামেট বিআর এরকম করে সব সন্তান সবগুলোই কালো অমসৃণ। এরপরে গ্যামেট যে কার্বোট এই বিআর আর এখান থেকে যদি আমরা দেখি এই বিআরের সাথে এই বিআর মিলাই তাহলে বিআর এই বিআরের সাথে এই BBR, এই বিআরের সাথে BBR, তারপরে স্মল বি ক্যাপিটাল আর, এভাবে করে সম্পূর্ণ লেখাটা কিন্তু আমরা এভাবে দেখে নিলাম। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 4-2। 4-2তে কী আছে দেখতে পাচ্ছি, রেখাচিত্র সাহায্যে ফার্নের ক্ষেত্রে যৌনকম কীভাবে ঘটে ব্যাখ্যা করো। তাহলে এই হচ্ছে একসাথে রেখাচিত্রের সাহায্যে যৌনকম ব্যাখ্যা। যৌনকম আমি একটু বড় করে দেখিয়েছি। যৌনক্রম হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি উদ্ভিদের জীবনচক্রে ডিপ্লয়েড, স্পয়েড এবং হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট পর্যায়ক্রমে আবর্তিত। ফার্নে স্পোরোফাইট প্রধান এবং স্বতন্ত্র প্রজন্ম, আর গ্যামেটোফাইটের ক্ষুদ্র হৃৎপিণ্ডাকার এবং অস্থায়ী। স্পোরয়েড ফার্নের যে সবুজ পূর্ণাঙ্গ উদ্ভিদটি আমরা দেখি সেটি স্পোরোফাইট। এর পাতার নিচে সোরাস থাকে, প্রতিটি সোরাসে বহু স্পোরিজম অবস্থান করে, যেমন এটা সোরাস। এরপরে স্পার সৃষ্টি। স্পোরিজমের ভিতরে মাতৃস্তর কোষ মিয়োসিস বিভাজনের মাধ্যমে অসংখ্য হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টি করে। 2n মিয়োসিস NS, ঠিক আছে। এরপরে 3 পোথেলা সৃষ্টি। পোথেলাস দুটি জননাঙ্গ সৃষ্টি করে, অ্যাস্টেরিডিয়াম এবং শুক্রাণু উৎপন্ন, আর্কেডিডিয়াম ডিম্বাণু উৎপন্ন। অ্যাস্টেরিডিয়াম আর্কেডিয়াম। নিষেক বৃষ্টির জল ও শিবিরের সাহায্যে শুক্রাণু সাঁতার কাটে, আর্কোগোনিয়াম প্রবেশ করে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, এর ফলে ডিপ্লয়েড 2n জাইগোট সৃষ্টি হয়। তারপরে 6 নতুন স্পোরোফাইট সৃষ্টি। জাইগোট ক্রমাগত মাইটোসিস বিভাজনের মাধ্যমে ভ্রূণে এবং পরে নতুন স্পোরোফাইট 2n পরিণত হয়। প্রথম দিকে নতুন স্পোরোফাইট পোথেলাসের উপর নির্ভরশীল থাকলেও পরে স্বাধীন উদ্ভিদে পরিণত হয়। তারপরে যদি আমরা দেখি এক নজরে যদি 4-2 এভাবে করে দেখি তাহলে কিন্তু পর্যায়ক্রমে এভাবে করে যৌনক্রমের বৈশিষ্ট্য উপসংহার দিয়ে দেবে। এরপর আমরা চলে যাব 4 অথবা মাইক্রো। এটার মাধ্যমে মাইক্রো প্রোপাগেশন হলো টিস্যু কালচারের মাধ্যমে অল্প সময়ে একটি উন্নত মাতৃ উদ্ভিদ থেকে অসংখ্য রোগমুক্ত একই বৈশিষ্ট্যযুক্ত নতুন উদ্ভিদ উৎপাদনের পদ্ধতি। তাহলে আমি একটু বড়ো করে দেখি। তাহলে প্রথমে রোগমুক্ত শুষ্ক উন্নত বৈশিষ্ট্যযুক্ত একটা মাতৃ উদ্ভিদ নির্বাচন করো। তারপর মাতৃ উদ্ভিদের কচি গুড়ি শীর্ষ কলা পাতার অংশ বা মেরিটিরিয়াম সংরক্ষণ অংশকে এক্সপ্লানেট বলে। জীবাণুমুক্তকরণ। এক্সপ্লান্টকে রাসায়নিক দ্রবণ যেমন সোডিয়াম হাইপোক্লোরাইট এবং মার্কিউ ক্লোরাইড দিয়ে জীবাণুমুক্ত করা হয়, রাতে ছত্রাক ও ব্যাকটেরিয়া নষ্ট হয়। পুষ্টি মাধ্যম স্থাপন। জীবাণুমুক্ত এক্সপ্লান্টকে নিউট্রিয়েন্ট মিডিয়ামে স্থাপন করা হয়, একই মাধ্যমে প্রয়োজনীয় খনিজ, ভিটামিন, চিনি এবং উদ্ভিদ হরমোন থাকে। এরপরে যদি আমরা দেখি এক এক করে মাইক্রোওয়েভের সুবিধা অসুবিধা, পরে আমরা এটা আসি। যেটা এক পাতায় সব আছে। পুষ্টির মাধ্যম। তারপর ক্যালাস সৃষ্টি। কিছুদিন পরে এক্সপ্লান্ট থেকে অনিয়ন্ত্রিত বিভাজনের মাধ্যমে ক্যালাস সৃষ্টি হয়। শুট এবং রুট গঠন। উপযুক্ত হরমোনের প্রভাবে ক্যালাস থেকে প্রথমে শুট এবং পরে রুট গঠিত হয়। হার্ডেনিং। টিস্যু কালচারের উৎপন্ন চারাগুলো প্রথমে নিয়ন্ত্রিত পরিবেশে রেখে ধীরে ধীরে বাইরের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া হয়, এই প্রক্রিয়াকে হার্ডেনিং বলে। তারপর মাটিতে প্রতিস্থাপন। পরিশেষে চারাগুলো টব বা কৃষি জমিতে রোপণ করা হয়, পরে এগুলো পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়। তাই মাইক্রো প্রকাশনের চিত্র। উন্নত মাতৃ উদ্ভিদ, এক্সপ্লানের সংগ্রহ, জীবাণুমুক্তকরণ, পুষ্টি মাধ্যমে স্থাপন, ক্যালাস সৃষ্টি, শুট ও রুট গঠন, হার্ডেনিং, মাটিতে প্রতিস্থাপন, নতুন উদ্ভিদ। এবার মাইক্রো প্রপাগেশনের সুবিধা আমরা যেটা দেখে আসি। মাইক্রো
প্রপাগেশনের সুবিধাটা কি? মাইক্রোপ্রপাগেশনের সুবিধা, অল্প সময়ে হাজার হাজার চারা উৎপন্ন হয়, রোগমুক্ত উদ্ভিদ পাওয়া যায়, মাতৃ উদ্ভিদের সব উন্নত বৈশিষ্ট্য বজায় থাকে, সারা বছর চারা উৎপাদন করা হয় এবং বিলুপ্তপ্রায় উদ্ভিদের সংরক্ষণে সাহায্য করে। মাইক্রোপ্রপাগেশনের ব্যবহার যেমন কলা, অর্কিড, আলু, এগুলো যদি মাইক্রোপ্রপাগেশন ব্যবহার করা হয়, আখ, বাঁশ, ইউক্যালিপটাস, বায়ু এবং জলের সাহায্যে পরাগায়ন, এটা বায়ুর সাহায্যে পরাগায়ন, ধান এবং ভুট্টা জলের সাহায্যে পরাগায়ন, ভ্যালিসনারিয়া এবং জস্টেরা। উপসংহার, মাইক্রোপ্রপাগেশন আধুনিক জীবপ্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এর মাধ্যমে অল্প সময়ে বিপুল সংখ্যক রোগমুক্ত একই বৈশিষ্ট্যসম্পন্ন উচ্চ ফলনশীল উদ্ভিদ উৎপাদন করা হয়। কৃষি, উদ্যানবিদ এবং বিরল উদ্ভিদের সংরক্ষণ এই প্রযুক্তির গুরুত্ব অত্যন্ত বেশি। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন 4-2, যেটা এতক্ষণে আমরা ব্যাখ্যা করলাম সেটাই কিন্তু আবার এখানে লিখে দিয়েছি। এরপরে আমরা চলে যাব 4-3, অস্তিত্বের জন্য সংগ্রাম কেন হয়? ল্যামার্কের মতো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কীভাবে হয়? আমরা যদি অস্তিত্বের জন্য সংগ্রাম কেন হয় সেটা এই স্লাইডে দেখি। অস্তিত্বের জন্য সংগ্রাম হলো জীবের বেঁচে থাকা, খাদ্য সংগ্রহ, বংশবিস্তার ও পরিবেশের সঙ্গে অভিযোজিত হওয়ার জন্য অন্যান্য জীব ও প্রাকৃতিক পরিবেশের বিরুদ্ধে প্রতিনিয়ত যে প্রতিযোগিতা চলে, চার্লস ডারউইন তার প্রাকৃতিক নির্বাচনবাদ ব্যাখ্যা করতে এই ধরনের ব্যবহার করেন। অন্যদিকে ব্যাপটিস্ট ল্যামেক মনে করেন যে জীবদ্দশায় অর্জিত বৈশিষ্ট্য বংশধারের মাধ্যমে সঞ্চালিত। অস্তিত্বের জন্য সংগ্রাম কেন হয়? জীবের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেলে পৃথিবীর সম্পদ সীমিত, ফলে প্রতিটি জীবকে টিকে থাকার জন্য সংগ্রাম করতে হয়। খাদ্যের অভাব, খাদ্যের পরিমাণ সীমিত কিন্তু জীবের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পায়, তাই খাদ্যের জন্য প্রতিযোগিতা হয়। উদাহরণ, একই মাঠে অনেক গরু ঘাস খাওয়ার জন্য প্রতিযোগিতা করে। বাসস্থানের অভাব, সব জীবের জন্য পর্যাপ্ত বাসস্থান নেই, ফলে আশ্রয়ের জন্য প্রতিযোগিতা দেখা দেয়। উদাহরণ, পাখিরা বাসা বাঁধার জন্য নিরাপদ স্থান নিয়ে প্রতিযোগিতা করে। এরপর দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, প্রতিটি জীব তার নিজের জীবদ্দশায় অনেক বংশবিস্তার উৎপন্ন করে, কিন্তু তাদের সবাই বেঁচে থাকতে পারে না। উদাহরণ, একটি মাছ হাজার হাজার ডিম পারে কিন্তু খুব অল্প সংখ্যক পূর্ণবয়স্ক হয়। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, ঝড়, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ইত্যাদি ফলে বহু জীব মারা যায়। বেঁচে থাকার জন্য জীবদের অভিযোজিত হতে হয়। শিকারী প্রাণী আক্রমণ, দুর্বল জীবকে শিকারী প্রাণীর হাত থেকে নিজেদের রক্ষা করতে হয়। উদাহরণ, হরিণকে বাঘের আক্রমণ থেকে বাঁচাতে দ্রুত দৌড়াতে হয়। রোগ এবং পরজীবী আক্রমণ, বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং পরজীবী জীবের আক্রমণ থেকেও জীবকে রক্ষা পেতে হয়। অস্তিত্বের জন্য সংগ্রামের প্রকারভেদ, প্রজাতির সংগ্রাম, তারপরে একই প্রজাতির জীবের মধ্যে সংগঠিত সংগ্রাম। উদাহরণ, দুটি আম গাছ আলো জল পাওয়ার জন্য প্রতিযোগিতা করে। এরপরে আমরা চলে যাব পরের যে আন্তঃপ্রজাতির সংগ্রাম। তোমার এখানে বলেছে ল্যামার্কের মতো অর্জিত বৈশিষ্ট্য বংশায়ন কীভাবে হয়। তাহলে আমরা আন্তঃপ্রজাতির সংগ্রাম, ভিন্ন প্রজাতির জীবের মধ্যে সংগঠিত সংগ্রাম। উদাহরণ, সিংহ ও হায়না এই শিকারের প্রতিযোগিতার সংগ্রাম। পরিবেশগত সংগ্রাম, প্রাকৃতিক পরিবেশ প্রতিকূল অবস্থার বিরুদ্ধে সংগ্রাম। উদাহরণ, মরুভূমি উদ্ভিদে জল সংরক্ষণের বিরুদ্ধে অভিযান গড়ে তুলছে। ল্যামার্কের মতে দ্বিতীয় পাঠ, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম। ল্যামার্কের মতবাদ, ফরাসি বিজ্ঞানী ব্যাপটিস্ট ল্যামার্ক 1809 সালে তার ফিলোসফি জুওলজিক গ্রন্থে এই মতবাদ প্রকাশ করেন। তিনি বলেন, ব্যবহার, যে অঙ্গে বেশি ব্যবহার করা হয় তা ধীরে ধীরে উন্নত শক্তিশালী হয়ে ওঠে। উদাহরণ, জিরাফের পূর্বপুরুষ গাছের উঁচু পাতা খাওয়ার জন্য বারবার গলা প্রসারিত করতে, ফলে তাদের গলা ক্রমেশ লম্বা হয়। অব্যবহার, যে অঙ্গ দীর্ঘদিন ব্যবহার করা হয় না তা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত নিষ্ক্রিয়। উদাহরণ, গুহাবাসী প্রাণীর চোখের ব্যবহার কম হয়, তা ক্ষয়প্রাপ্ত হয়েছে। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, ল্যামার্কের মতে জীববিদ্যা অর্জিত পরিবর্তন বা বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে সঞ্চালিত এবং পরবর্তী প্রজন্মে স্থায়ী হয়। জিরাফের উদাহরণ, পূর্বপুরুষ জিরাফের গলা ছিল ছোট, খাদ্যের অভাবে তারা উঁচু ডালের পাতা খাওয়ার চেষ্টা করত। দীর্ঘদিন গলা প্রসারিত করার ফলে গলা লম্বা হয়। অর্জিত বৈশিষ্ট্যের বংশধারের মধ্যে সঞ্চারিত হয়। বহু প্রজন্ম পর বর্তমান লম্বা গলার জিরাফের সৃষ্টি হয়েছে। ল্যামার্কের মতবাদ সীমাবদ্ধ, আধুনিক জেনেটিক্স প্রমাণ করেছে জীবদ্দশা অর্জিত বৈশিষ্ট্যের সাধারণ বংশগত সঞ্চারিত হয় না। অগাস্ট ভাইসম্যানের ইঁদুরের লেজ কাটা পরীক্ষা এই মতবাদ সমর্থন করে। উপসংহারে আমরা বলতে পারি, অস্তিত্বের জন্য সংগ্রাম জীবের বিবর্তনের অন্যতম প্রধান কারণ। যদিও ল্যামার্ক অর্জিত বৈশিষ্ট্য বংশানুক্রম মতবাদ আধুনিক বিজ্ঞানের গ্রহণযোগ্য নয়, তবু বিবর্তন ও অস্তিত্ব ইতিহাস তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা চলে যাব সর্বশেষ যে প্রশ্ন এই ভিডিওর, সমবৃত্ত অঙ্গ কীভাবে জৈব অভিব্যক্তির মতবাদ। তাহলে সমবৃত্ত অঙ্গ উত্তর যদি আমরা দেখি, এখানে প্রশ্নটা আবার ভালো করে দেখি, সমবৃত্ত অঙ্গ কীভাবে জৈব অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ হিসাবে কাজ করে। আবার দ্বিতীয় অপশন, মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। জীব জগতের বিভিন্ন প্রাণীর অঙ্গ গঠন, উৎপত্তি ও কাজ বিশ্লেষণ করলে বিবর্তনের প্রমাণ পাওয়া যায়। সমবৃত্ত অঙ্গ হলো এমন অঙ্গ যাদের উৎপত্তি অভ্যন্তরীণ গঠন ভিন্ন কিন্তু কাজ একই, অভিসারী বিবর্তন। গুরুত্বপূর্ণ প্রমাণ, যেসব অঙ্গের উৎপত্তি ও গঠন আলাদা
হলেও একই ধরনের কাজ সম্পাদন করে তাকে সমবৃত্ত অঙ্গ বলে। বৈশিষ্ট্য উৎপত্তি ভিন্ন, অভ্যন্তরীণ গঠন ভিন্ন, কাজ একই, ভিন্ন, পূর্বপুরুষ থেকে উৎপত্তি, একই পরিবেশে অভিযোজনের ফলে সৃষ্টি হয়। পাখির ডানা ও পতঙ্গের ডানা উভয় উঠতে সাহায্য করে, কিন্তু পাখির ডানা পরিবর্তিত সামনের অঙ্গ আর পতঙ্গের ডানা কাইটিনযুক্ত বহিঃকঙ্কালের অংশ। ডলফিনের পাখনা ও মাছের পাখনা উভয় সাঁতার কাটতে সাহায্য করে, কিন্তু উৎপত্তি ও গঠন সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, এরপরে সমৃদ্ধ অঙ্গ কীভাবে অভিসারী বিবর্তনের প্রমাণ। ভিন্ন পূর্বপুরুষদের জীব একই ধরনের পরিবেশে বসবাস করলে একই রকম সমস্যার সম্মুখীন হয়। সেই সমস্যার সমাধান তারা স্বাধীনভাবে একই ধরনের কার্যসম্পন্ন অঙ্গের বিকাশ ঘটার ফলে কাজ একই হলেও গঠন উৎপত্তি ভিন্ন থাকে, এটি অভিসারী বিবর্তন। উদাহরণ, পাখি ও পতঙ্গ উভয় আকাশে উড়ে, তাই তাদের উড়ার অঙ্গ আছে, কিন্তু এই একই অঙ্গ দুটি একই পূর্বপুরুষ থেকে আসেনি। মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গ হলো এমন অঙ্গ যেগুলো পূর্বপুরুষদের কার্যকর ছিল কিন্তু বর্তমানে কার্যক্ষমতা অনেক কম বা নেই। অ্যাপেন্ডিক্স পূর্বপুরুষদের ক্ষেত্রে উদ্ভিজ্জ খাদ্য হজমে সাহায্য করত, বর্তমানে এর প্রধান কাজ নেই। হ্যাঁ, আক্কেল দাঁত শক্ত খাদ্য চিবানোর জন্য পূর্বপুরুষদের উপযোগী ছিল, বর্তমানে অধিকাংশ মানুষের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন নেই। অন্যান্য উদাহরণ, কানের পেশি, কক্সিক্স, লেজের অবশিষ্ট অংশ, নিকোটিটিং মেমব্রেন অবশেষ। উপসংহার, সমৃদ্ধ অঙ্গ দেখায় যে ভিন্ন উৎপত্তির জীব একই পরিবেশে অভিযোজিত হয়ে একই ধরনের কাজের অঙ্গ গড়ে তুলতে পারে, তাই এগুলো অভিসারী বিবর্তনের শক্তিশালী প্রমাণ। অন্যদিকে মানুষের নিষ্ক্রিয় অঙ্গগুলো পূর্বপুরুষের অস্তিত্ব বিবর্তনের ঐতিহাসিক সাক্ষ্য বহন করে। এই ছিল এই ভিডিওর আদ্যপান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ वीडियोस সবাইকে। बनाने हैं, फिल्मोरा है ना।